বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। থম্বটোর বন্ধু ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, হাউ ইজ ইউর পেইন? না, এখন আর ব্যথাটা লাগছে না। হেলান দিয়ে বসতে পেরে শরীরে স্বস্তি ফিরে এসেছে। অনিমেষ ঘাড় নেড়ে হাসতেই ছেলেটা বলল, দেন মিট মাই ফ্রেন্ড শিলা সেন, ভেরি হোমলি, রিয়েল সুইট। এইভাবে কারোর সঙ্গে কখনো পরিচিত হয়নি অনিমেষ। মহিলার দিকে তাকিয়ে সে দুটো হাত জোর করে বলল, আমার নাম অনিমেষ। সামান্য মাথা দুলিয়ে মহিলা অভিবাদন করলো। তারপর কপালে দুটো রেখা ফুটিয়ে বলল, আপনি কি অসুস্থ? অনিমেষ না বলতে গিয়েও পারল না। পায়ে একটু আঘাত লেগেছে। পায়ে? কোথায়? মহিলা এতক্ষণে যেন সিরিয়াস হলো। অনিমেষ প্যান্টের উপর দিকে জায়গা দেখালো। ওখানে? ওখানে আঘাত লাগলে কি করে? ওখানে তো কোনো জয়েন্ট নেই। লাগলো, লেগে গেল। অনিমেষ হাসলো। হঠাৎ থম্বটোর বন্ধু বলে উঠল, আই ক্যান্ট ফলো ইউ, ইংলিশ প্লিজ। সঙ্গে সঙ্গে অদ্ভুত মেকি গলায় মহিলা বলে উঠল, সব যেন ওকে বুঝতে হবে। আমার ভাই বাংলায় কথা বলবে না? কেলে ভূতটা ইংরেজি ভালো জানে না। চমকে উঠল অনিমেষ। ভদ্রমহিলা একই ভাষায় কথা বলছে। হয়তো এই মহিলার জন্য কাল রাতে থম্বটোর বন্ধু হইচই করেছিল। এই মহিলাকে সম্ভবত দারোয়ান রাত 8টার পর আটকে দিয়েছিল। যার জন্য থম্বটোর বন্ধু অত আন্তরিকভাবে ক্ষিপ্ত হতে পারে, তার মুখ থেকে এ ধরনের কথা কল্পনাও করা যায় না। তাহলে কি মহিলা শুধুমাত্র কোনো স্বার্থের জন্য এই বিদেশি আফ্রিকান ছেলেটির সঙ্গে মিশছে? কী স্বার্থ হতে পারে সেটা? হঠাৎ ওর খেয়াল হলো, কলকাতা শহরটা একটা বিচিত্র জায়গা। কদিন আগে একটা কাগজে পড়েছিল, এখানে কয়েক হাজার সুন্দরী কলগাল বাস করে, যাদের চেহারা কথাবার্তা খুবই অভিজাত এবং চাক্ষুষ কিছু বোঝা সম্ভব না। ইনি কি সেই শ্রেণীর? না, তা হতেই পারে না। সেই বাল্যকাল থেকে জলপাইগুড়িতে বেগুনটুলির পাশের গলিতে যাওয়া স্তূপ অনিমেষের একটা ধারণা বদ্ধমূল হয়েছিল, মেয়েরা অভাবের তাড়নায় পতিতাবৃত্তি গ্রহণ করে। সুস্থ স্বাভাবিক অবস্থায় কোনো মেয়ে এই জীবনযাপন করতে চাইবে? এই মহিলা যে পোশাক প্রসাধন ব্যবহার করেছে, তাতে দারিদ্রতার কোনো চিহ্ন নেই। এরকম মেয়ে হলে সুদূর আফ্রিকা থেকে এসে থম্বটোর বন্ধু কেন একে বন্ধু বলে পরিচয় দেবে? মহিলা হাসলেন এবার। সত্যি সত্যি, কী ভাবছেন? অনিমেষ ঘাড় নাড়ল, না তেমন কিছু না। মহিলা বললেন, তাহলে তো কিছু একটা বটেই। আপনিও কি ওর সঙ্গে একই হোস্টেলে থাকেন? মানে যে হোস্টেলে সব বাচ্চারা থাকে? থম্বটোর বন্ধু এবার অধীর গলায় চেঁচিয়ে উঠল, ইংলিশ ইংলিশ, শাট আপ। মহিলা ধমক দিলেন। গলার স্বর চড়ায় উঠলে একটুও পেলবতা থাকে না, অনিমেষ লক্ষ্য করল। ডোন্ট বিহেভ লাইক এ কিড। উচ্চারণে সামান্য জড়তা নেই। আশ্চর্য ব্যাপার। সাপের মাথায় ধুলো পড়ার মতো থম্বটোর বন্ধু কেমন মিয়ে গেল বকুনি শুনে। জুলজুল করে চোখে মহিলার দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। মহিলা হাসলো। ইউ নটি বয়। অনিমেষ দেখলো থম্বটোর বন্ধু তাতেই নিশ্চিন্ত হয়ে ঘুরে সোজা হয়ে সামনের গাড়িগুলোর দিকে দেখছিল। মহিলা বললেন, এর এমনিতে খুব রাফ হয়, কিন্তু ট্যাকল করতে পারলে এদের মতো সহজ শিশু পৃথিবীতে আর নেই। হ্যাঁ, যা বলছিলাম, আপনাদের হোস্টেলের এমন নিয়ম কেন? অনিমেষ বলল, ওটা কলেজ স্টুডেন্টদের থাকার জায়গা, তাই কিছু কিছু নিয়ম করতেই হয়। আমরা যারা কলেজ ছাড়িয়ে গেছি তাদের নিয়মটাকে মানি। মহিলা জিজ্ঞেস করলো, আপনি কি কলেজে পড়েন না? এটা একরকমের কলেজ বটে, আমি এমএ পড়ি। ও মা, তাই নাকি? কি ভালো ছেলে গো। হোস্টেলে থাকো? তোমার বাড়ি কোথায় ভাই? জলপাইগুড়ির কাছে একটা চা বাগানে। চা বাগান? ও মা, নিজেদের চা বাগান আছে? মহিলা দ্রুত অনিমেষের গা ঘেঁষে এসে বসলো। চা বাগান দেখতে খুব সুন্দর জায়গা না? দার্জিলিংয়ে যেতে আমি দু চোখ ভরে দেখেছি, কেমন স্বপ্নের মতো দেখতে। আমার খুব যেতে ইচ্ছে করে। অনিমেষ হকচকিয়ে গিয়েছিল মহিলার ভাবভঙ্গিতে। একটু ধাতস্থ হয়ে সে প্রতিবাদ করতে গেল, যেন সে নিজেদের কোনো চায়ের বাগান নেই। চায়ের বাগানের মালিকরা প্রচুর টাকার মালিক। তার বাবা ইউরোপীয় মালিকানা পরিচালিত একটি চা বাগানে চাকরি করে মাত্র। কিন্তু এই কথাগুলো বলার আগেই থম্বটোর বন্ধু চিৎকার করে উঠল সামনের সিট থেকে। চিৎকারের সঙ্গে সঙ্গে হয়ে গেল অভিনব দৃশ্য। থম্বটোর বন্ধু তড়িৎ গতিতে লাফিয়ে জুতো শুদ্ধ গাড়ির সিটের উপর বসে বিশুদ্ধ মাতৃভাষায় অনর্গল বকে যেতে লাগলো। এক বর্ণ অনিমেষ বুঝতে পারছে না। উত্তেজিত এবং সামান্য ভয় পাওয়া মুখ, দুটো আঙুল সামনে পা রাখার জায়গার দিকে উঁচিয়ে ধরেছে। বুড়ো ট্যাক্সির ড্রাইভার প্রথমে ঘাবড়ে গিয়েছিল কালো সাহেবের চালচলন দেখে, কিন্তু সিটের উপর জুতো তুলে উঠে বসতে দেখে সে নিশ্চয়ই বিরক্ত হয়েছিল। কারণ সাহেবের উত্তেজনার কারণটা অনুসন্ধান করতে তাকে নিচের দিকে ঝুঁকে তাকাতে হয়েছিল।
অনিমেষ উঠে ব্যাপারটা কি বোঝার চেষ্টা করতে থমকে গেল। অন্যরকম নড়াচড়া আবার যন্ত্রটাকে ফিরিয়ে আনতে পারে। ভদ্রমহিলা ট্যাক্সির মধ্যে যতটা পারেন উঠে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো, অনেকটা অনিমেষের উপর চেপে গিয়ে। একজন রমণীর শরীর নামমাত্র শুধু, প্রবল চাপের জন্যই অনিমেষের প্রাণ বেরোবার দায়। এতক্ষণে ড্রাইভার বন্ধুটিকে আবিষ্কার করলো। এত নধর কালো কুচকুচে আরশোলার হাতের মুঠোয় নিয়ে সে বিরক্তির সঙ্গে একবার সবাইকে দেখিয়ে ছুঁড়ে ফেলে দিল। যেন সোডার বোতল খুলে হঠাৎ মহিলা খিলখিল করে উন্মাদ ভঙ্গিতে হাসতে হাসতে পেছনের সিটে লুটিয়ে পড়ল। বড় গলার কালো সিল্কের ব্লাউজ তার বিশাল বক্ষকে আবদ্ধ করতে পারছে না। অনিমেষ নিজের অজান্তেই সেদিকে তাকিয়েছিল। হাসতে হাসতে সেটা লক্ষ্য করল মহিলা। অদ্ভুত ভঙ্গিতে অনিমেষকে আঁচল দিয়ে ঠিক করে বলল, ওরে বাবা, কি বীর পুরুষে, একটা আরশোলা দেখে ভিমড়ি খাচ্ছে। আবার মুখ বড় বড় করে রাতে সিংহের দেশের লোক আমি, গরিলার দেশের লোক আমি। বাইরে ফুটপাতের আশেপাশে পড়ে থাকা আরশোলাটার দিকে জুলজুল করে তাকিয়েছিল থম্বটোর বন্ধু। উত্তেজনাটা এখন থিতিয়েছে। তারপর পা দুটো সন্তর্পণে নিচে নামিয়ে আরেকবার ভালো করে দেখে নিল জায়গাটা। দেখে পেছনের সিটের দিকে ফিরে মুক্তোর মতো দাঁত বের করে হাসলো। আই ক্যান্ট স্ট্যান্ড। খুব গর্বের কথা, আবার চেঁচিয়ে বলা হচ্ছে। মহিলা টিপ্পনি কাটলেন। এতক্ষণে ট্যাক্সিটা আবার চলতে শুরু করলো। সামনের জট খুলতেই গাড়িগুলো শামুকের মতো এগোচ্ছে। একটু বাদেই মনে হলো ওরা বিরাট নদীর মধ্যে এসে পড়েছে। ফুটপাত দেখা যাচ্ছে না, জলের ঢেউ দুপাশে দোকানের মধ্যে ঢুকে পড়ার উপক্রম। থম্বটোর বন্ধু সহজে বলে উঠল, হাউ ফানি, উই আর সেলিং। অনিমেষের মজাও লাগছিল, কিন্তু সেই একটা ভয়ও ছিল। যদি ইঞ্জিনে জল ঢুকে যায় তাহলে চিত্তের। এখানে জলবন্দী হয়ে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। ড্রাইভার সামনে নিজের মনে গালাগাল দিচ্ছে। একটু একটু করে জল ভেঙে গাড়ি এগোচ্ছে, যেন কতটা পথ আসা হলো। অদ্ভুত উত্তেজনার মধ্যে বিদ্যাসাগর কলেজ ছাড়িয়ে আসতে সবাই হাঁপ ছেড়ে বাঁচল। এখন আর জল কিংবা জ্যাম নেই। ভেজা রাস্তা দিয়ে এগোতে দেখা গেল সারবন্দি হয়ে ট্রাম দাঁড়িয়ে আছে। অনিমেষ বলল, খুব জোর বাঁচা গেছে। মহিলা চোখ বড় করে বললেন, গাড়িটা আটকে থাকলে খারাপ লাগতো নাকি? বেশ তো, আমরা অনেকক্ষণ গল্প করতে পারতাম। অনিমেষ এর উত্তরে কী বলবে বুঝতে পারল না, শুধু হাসলো। কিন্তু আমি ভাবছি, পায়ে যখন এত যন্ত্রণা, হাঁটা যাচ্ছে না, তখন একা একা হোস্টেলে থাকা যাবে কি করে? ওটা তো ওর বাড়ি নয় যে কেউ সেবা শুশ্রূষা করবে। অনিমেষ বলল, না না, একটু শুয়ে থাকলে সব ঠিক হয়ে যাবে। মহিলা বললেন, যদি না হয়? আমার ইচ্ছে করছে বাড়িতে নিয়ে যাই। কারো কষ্ট হচ্ছে ভাবলে খুব খারাপ লাগে, মন কেমন হয়ে যায়। অনিমেষ লজ্জা পেল। আপনি কিছু ভাববেন না। মহিলা বললেন, ভাববো না কি কথা? আলাপ হলো, এখন ভাববো না? ঠিক আছে, যেমন থাকা হচ্ছে আমায় যদি জানিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চিন্ত হই। আমার নম্বর হচ্ছে 35-4-0। মনে থাকবে? খুব সোজা, শুধু এক্সচেঞ্জ নম্বরটা মনে রাখলেই হলো। তারপর সব ফাঁকা। ইংরেজিতে বললাম, না, সামনের দুটো কান এদিকে খাড়া হয়ে আছে। কথা বলতে বলতে গলার স্বর নিচে নেমে এলো, ফিস ফিস শোনালো। এত অল্প পরিচয়ে, বলতে গেলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই মহিলা কীরকম আন্তরিক ভঙ্গিতে আমন্ত্রণ জানালো। অনিমেষের মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ ওর মনে হলো তার নিজের মনে নিশ্চয় কু আছে। মহিলা তার আহত হবার সংবাদ শুনে স্নেহপ্রবণ হবে, এই সম্পর্কটি খোঁজখবর নিতে চাইবে। স্বাভাবিকের কী আছে? সে হয়তো মিছেই ব্যাপারটাকে সুন্দর চোখে দেখছে। হেদার আগের গলি দিয়ে ট্যাক্সিটাকে ঘোরাতে বলল মহিলা। স্কটিশের পাশ দিয়ে ট্যাক্সি অনেকটা এগিয়ে লাল রঙের বাড়ির সামনে থামতেই মহিলা একটু অপ্রসন্ন চোখে বৃষ্টির দিকে তাকালো। এখন বৃষ্টির সেই তেজটা নেই, কিন্তু যেভাবে পড়ছে তাতে একটু হাঁটলেই ভিজে যাওয়া অসম্ভব নয়। এই বৃষ্টির মধ্যে থম্বটোর বন্ধু লাফিয়ে নেমে পড়ে ট্যাক্সি থেকে। নেমে গাড়িটাকে পাক দিয়ে এপাশের দরজায় এসে সেটাকে খুলে ধরল। মে আই গো উইথ ইউ? মহিলা পুতুলের মতো ঘাড় নাড়লে। নট টু নাইট ডার্লিং। তারপর অনিমেষের দিকে ফিরে বললেন, চলি ভাই, মনে থাকে যেন। কথা শেষ করে উনি প্রায় দৌড়ে খোলা জায়গাটা পেরিয়ে লাল বাড়িটার ভিতর ঢুকে গেলেন। অনিমেষ দেখলো নাম্বার আগে মহিলা দ্রুত হাতে আঁচলটাকে ঘোমটার মতো করে আড়াল করে নিয়েছিল। চলে যাওয়ার সময় একবারও পিছনে তাকাননি। বৃষ্টির জন্য রাস্তা ফাঁকা, সবগুলোতেও কেউ নেই। থম্বটোর বন্ধু অকপটে সে চলে যাওয়া দেখল। বৃষ্টিতে ভিজে সে একসা হয়ে গিয়েছে, সেদিকে তার একটুও খেয়াল নেই। তারপর শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেলে অনিমেষের পাশে এসে বসলো। সিট ভিজে যাচ্ছে বলে ড্রাইভারকে বিরক্ত প্রকাশ করতে সে ঘাড় নেড়ে হাউ হাউ করে নিজের ভাষায় কিছু বলে সোজা হয়ে বসলো। অনিমেষ ড্রাইভারকে কিছু মনে না করতে বলে হোস্টেলের ঠিকানাটা জানিয়ে দিতে ট্যাক্সি চলা শুরু করলো।
থম্বটোর বন্ধু অনিমেষের হাতের উপর হাত রেখে জিজ্ঞেস করলো, শি টকড অ্যাবাউট মি? অনিমেষ বুঝলো মহিলাকে জরিপ করার চেষ্টা করছে ছেলেটা। সে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ। টেল মি হোয়াট শি টোল্ড ইউ। অনিমেষ খুব অস্বস্তিতে পড়ে গেল। মহিলার কথাবার্তা খুব স্বচ্ছন্দ ছিল না। বোঝাই যাচ্ছিল থম্বটোর বন্ধু সম্পর্কে মহিলার একটুমাত্র আন্তরিকতা নেই। কিন্তু ওসব কথা ছেলেটিকে কি করে বলবে? এর হাবভাবে মহিলাটার সম্পর্কে প্রচণ্ড আগ্রহ। ওরকম চলে শেষ পর্যন্ত হয়তো চূড়ান্ত আঘাত পাবে ছেলেটি। অনিমেষের মনে হলো কথাটা থম্বটোকে খুলে বলা যায়, কিন্তু কিছু সাবধান বাণী ওকে শুনতে হবে। থম্বটোর মুখ থেকেই শোনা ভালো, কিন্তু এখন ওকে কী বলা যায়? তীব্র চাহনি থেকে মুখ ফিরিয়ে নিয়ে অনিমেষ বলল, শি টোল্ড মি দ্যাট ইউ আর এ ভেরি গুড বয় অ্যান্ড অল দিস প্রেইজি ওয়ার্ডস। চোখ বন্ধ করলো থম্বটোর বন্ধু, তারপর খুব গাঢ় গলায় বলল, আই নেভার লাভড ওমেন বিফোর হার, শি ইজ সামথিং। হোস্টেলের সামনে ট্যাক্সিটা দাঁড়াতেই থম্বটোর বন্ধু ভাড়া মিটিয়ে দিল। প্রায় 15 টাকার মতো মিটারে উঠেছে। অনিমেষ দেখলো ওর পার্সে থোকা থোকা নোট। চট করে অনুমান করা যায় না টাকার অঙ্কটা। এত টাকা কোনোদিন একসঙ্গে হাত দিয়ে ধরেনি অনিমেষ। পার্সটা যেভাবে ছেলেটা হিপ পকেটে গুজে রাখলো তাতে বিন্দুমাত্র সতর্কতা নেই। ট্যাক্সি থেকে নামতে গিয়েই সমস্ত শরীর দুলে উঠল অনিমেষের। এতক্ষণ যে বসেছিল সেটা ছিল একরকম, ব্যথাটার কোনো অস্তিত্ব ছিল না। এখন মাটিতে পা দিয়ে শরীরে ভাব রাখতেই মনে হলো থাই থেকে আগুনের গোলাটা পাক খেয়ে কোমরের দিকে উঠল। যন্ত্রণাটা দাঁত চেপে সামলালো অনিমেষ। দু চোখে পলকে জল এসে গেল। থম্বটোর বন্ধু সমস্ত ঘটনা চুপচাপ লক্ষ্য করছিল। এখন বৃষ্টি টুপটুপ পড়ছে। নিঃশব্দে এগিয়ে গিয়ে অদ্ভুত কায়দায় ছেলেটা অনিমেষকে কাঁধে তুলে নিল। ব্যাপারটা এমন আকস্মিক সহজ ভঙ্গিতে ঘটল যে অনিমেষ হতবুদ্ধি হয়ে গেল। খুব কায়দা করে ওকে ধরে ছেলেটা সিঁড়ি অবধি হেঁটে গেল। থম্বটোর বন্ধুটি মোটেও স্বাস্থ্যবান নয়, কিন্তু ওর গায়ে যে এত শক্তি আছে তা অনুমান করা যায় না। সাবধানে সিঁড়ির কাছে গিয়ে ছেলেটি জিজ্ঞাসা করলো, হোয়াটস ইউর রুম নাম্বার? অনিমেষ জানাতেই সে দ্রুত উপরে উঠে গেল। রেলিং ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকলো অনিমেষ। হোস্টেলের গেটটা ভেজানো ছিল। থম্বটোর বন্ধু সেটাকে ঠেলে ঢুকেছে। বাদিকে দারোয়ানের ঘর থেকে তুলসীদাসী রামায়ণের সুর ভেসে আসছে। এখন বোধ হয় 9টা বেজে গেছে। এতক্ষণ খেয়াল হয়নি। এবার অনিমেষের মনে হলো আবার কেউ হসপিটালে গিয়ে 1 বছর বিছানায় শুয়ে থাকতে হবে। প্রচণ্ড আশঙ্কায় কাটা হয়ে দাঁড়িয়ে রইল অনিমেষ। এইভাবে পঙ্গুর মতো সমস্ত জীবন কাটানোর চাইতে মরে যাওয়া ভালো। সারা জীবন টিপ টিপ করে বেঁচে থাকার কোনো মানে হয় না। নানা রকম কণ্ঠস্বর ভেসে এলো পরে। অনিমেষ দেখলো ত্রিদেব আরও কয়েকজন নিয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে আসছে। এক দৌড়ে কাছে এসে অনিমেষকে জিজ্ঞেস করলো, কী হয়েছে? শুনলাম খুব উন্ডেট হয়েছ। অনিমেষ দেখলো আরও কয়েকজন তাকে ঘিরে দাঁড়িয়েছে, আর প্রত্যেকের মুখে উদ্বেগ। অনিমেষ খুব অস্বস্তিতে পড়ল। এরকম হবে ভাবিনি। সিঁড়ির উপরের দিকে থম্বটোর বন্ধু নির্লিপ্তের মতো দাঁড়িয়েছিল। চোখাচোখি হতে হাত নেড়ে চলে গেল নিজের ঘরের দিকে, যেন ওর কর্তব্য শেষ, এরকম একটা ভাব। অনিমেষ বলল, ট্রামে উঠতে গিয়ে পায়ে জখম পেয়েছে, তারপর আর হাঁটতে পারছি না। এখন যন্ত্রণাটা না হাঁটলে হচ্ছে না। ত্রিদেব ধমক দিল, নিশ্চয়ই রানিং ট্রাম ধরতে গিয়েছিলে? অনিমেষ স্বীকার করলো না। হ্যাঁ, বুঝতে পারছি না জোড়া হাড় ভাঙল কি না। ভিড়ের মধ্যে দুর্গাপদ ও গোবিন্দকে দেখতে পেল অনিমেষ। গোবিন্দ ত্রিদীপকে বলল, সিক্রুমে নিতে হবে? অনিমেষ বলল, না না, সিক্রুমে নিয়ে যাওয়ার দরকার নেই। তোমরা একটা হেল্প করো, নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। ওরা কোনো কথা শুনল না। অনিমেষকে ধরাধরি করে মাথার উপর তুলে সন্তর্পণে ওর ঘরে ফিরিয়ে আনলো। খাটে শুয়ে দিয়ে ত্রিদেব ভিড়টাকে সরালো। ঘরে শুধু গোবিন্দ আর দুর্গাপদ রয়ে গেল। ত্রিদেব গোবিন্দকে ফিসফিসিয়ে কিছু বলতেই সে ছুটে বেরিয়ে গেল। দুর্গাপদ জিজ্ঞেস করলো, ব্যথাটা ঠিক কোথায় হচ্ছে? অনিমেষ হাত দিয়ে থাই দেখাতে ওরা মুখ চাওয়াচাই করলো। অনিমেষের মনে হলো ওরা খুব ঘাবড়ে গেছে। ত্রিদেব জিজ্ঞেস করলো, জায়গাটা দেখেছো? ঘাড় নাড়ল অনিমেষ। তার নিজের পক্ষে পা গুটিয়ে থাই দেখা সম্ভব নয়। আর নিশ্চয়ই জায়গাটার বাইরে কিছু হয়নি। ও রক্ত টক্ত বেরোবার প্রশ্নই ওঠে না। ত্রিদেব বলল, ইজি হয়ে শুয়ে থাকো, কোনো চিন্তা করো না, আমি দেখছি। দুর্গাপদও শার্ট খুলে নিল। ঘামে গেঞ্জি সপ করছে। সেটাকে খুলে ফেলতে বেশ আরাম লাগলো। ত্রিদেব প্যান্টের বোতামে হাত দিয়ে জিজ্ঞেস করলো, আন্ডার প্যান্ট পরা আছে? প্রশ্নটা শুনে হেসে ফেলল অনিমেষ। কাল রাতে মদ্যপান করে ত্রিদেবরা ওর উপর জুলুম করেছিল। জোর করে উলঙ্গ করে তখন কথা একবারও চিন্তা করেনি। অথচ আজ খুব ভদ্রভাবে জেনে নিচ্ছে অনিমেষ লজ্জায় না পড়ে। ওকে হাসতে দেখে ত্রিদেব বলল, হাসির কি হলো? অনিমেষ বলল, কিছু না।
আন্ডারপ্যান্ট পরাই আছে, আমাকে একটু ধরো, আমি নিজেই প্যান্ট চেঞ্জ করে নিচ্ছি। ওরা সে কথায় কান্না দিয়ে প্যান্টের সন্তর্পণে অনিমেষের শরীর থেকে এমনভাবে খুলে নিল যাতে ওর একটু ব্যথা না লাগে। দুর্গাপদ অনিমেষের এর উপর ঝুঁকে পড়ে ভালো করে দেখে বলল, কোথাও তো ফোলা দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার বুলেট মার্কের নিচে বেশ কিছুটা জায়গায় লাল হয়ে আছে, বোধহয় ওখানে কিছু হয়েছে। ত্রিদেব লাল জায়গাটায় হাত দিয়ে বলল, ওরে ফাদার, একদম গেছে, গর্ত হয়ে গিয়েছে, একদম নড়াচড়া করবে না, চুপ হয়ে শুয়ে থাকো। একটা পাতলা চাদর দিয়ে বিছানা থেকে তুলে এনে অনিমেষ কোমর অবধি ঢেকে দিল। একটু বাদেই গোবিন্দ ফিরে এলো, সঙ্গে হোস্টেলের ডাক্তার আর হোস্টেলের ম্যানেজার মিস্টার দত্ত। হোস্টেলের ডাক্তারকে সবাই আড়ালে ঘোড়ার ডাক্তার বলে। ওর চিকিৎসা নাকি কোনো রুগী সারে না, ওষুধে একই মির্চা আর ট্যাবলেট ঘুরিয়ে দেয়। এককালে ছেলেরা এ নিয়ে রাগারাগি করেছে, ওর ফল হয়নি। উনি ছেলেদের কাছ থেকে কোনো ফি নেন না, হোস্টেলের সঙ্গে তার একটা মাস কাবারই ব্যবস্থা আছে। অথচ এই হোস্টেলে কারো কোনো অসুখ হলে বাইরের কোনো ডাক্তারকে ডাকা যাবে না, উনি যদি সুপারিশ না করে। ডাক্তার যেন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে? একটা কথা দুবার বলার অভ্যেস, কথা বলে হড়বড়িয়ে। ত্রিদেব বলল, ওর পায়ে খুব লেগেছে, ট্রামে উঠতে গিয়ে হাঁটতে পারছে না। লেগেছে মানে কি? ট্রাম থেকে পড়ে গিয়েছো? একটা চেয়ার বিছানার পাশে টেনে এসে বসলেন ডাক্তার। ত্রিদেব বলল, না, উঠতে গিয়ে। পেশেন্টকে বলতে দিন। ডাক্তার সেন বললেন। অনিমেষ যতটা পারে সংক্ষেপে আজকের ঘটনাটা বলল। ডাক্তার বলে মিস্টার দত্তের দিকে তাকিয়ে মুচকে হাসলো। মশা মারতে কামান দাগা মশাই, এর জন্য আমাকে ডাকার কোনো দরকার ছিল না। সিম্পল ব্যাপার, শিরায় টান লেগেছে, ছেলে মানুষের কারবার। কথা শেষ হতেই উঠে দাঁড়ালো ডক্টর। অনিমেষ বন্ধুদের চোখে মুখে প্রতিক্রিয়া দেখে দ্রুত বলে ফেলল, আমার পায়ের ঠিক জায়গায় হাড় 5 বছর আগে ভেঙে 2 টুকরো হয়ে গিয়েছিল। হ্যাঁ? চমকে উঠল ডক্টর। ওখানকার হাড়? হাও? অ্যাক্সিডেন্টে। অনিমের মিস্টার দত্তের সামনে বুলেটের কথা বলতে চাইল না। আবার ধপ করে চেয়ারে বসে পড়ে অনিমের পা থেকে চাদর সরিয়ে ফেলেন ডক্টর সেন। পুরনো অপারেশনের জায়গা দেখে চোখে পড়তে বিড়বিড় করে বলল, মেজর অপারেশন হয়েছিল দেখছি। তারপর ধীরে ধীরে 2 হাত দিয়ে অনিমেষের পা ধরে সেটাকে ভাঁজ করালো। লাগছে? ফিলিং পেইন? না, হাঁটুর কাছে কোনো ব্যথা নেই, অনিমেষ জানালো। এবার থাইয়ের মাংস ঠুকে ঠুকে দেখলো। ডাক্তার সেন একই প্রশ্ন করলো। কিছু অনিমেষ ব্যথা অনুভব করছিল না। পকেট থেকে রুমাল বের করে ডাক্তার সেন নাকের ডগা মুছে অন্য প্যাকেট থেকে প্যাড বের করলো। তারপর খসখস করে প্রেসক্রিপশনে লিখে দিল। অনিমেষের হাতে দিয়ে উঠে দাঁড়ালো। আজ রাত্রে খুব ব্যথা হয়, তবে অ্যানাসিন টাইপের কোনো ট্যাবলেট খেয়ে নিও, চলি। আর উঠে দাঁড়ালেন না। মিস্টার দত্তের সঙ্গে হনহন করে বেরিয়ে গেল। অনিমেষের হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে ত্রিদেব চেঁচিয়ে সবাইকে পড়ে শোনালো। অ্যাডভাইস অন স্যালোড অ্যানি অর্থোপেডিক ইমিডিয়েটলি। যা শালা, এর জন্য তোকে ডাকবো কেন? ঘোড়ার ডাক্তার। গোবিন্দ খিচিয়ে উঠল। ঘোড়ার ডাক্তার হলে তবু কথা ছিল, এবারটা নিশ্চয়ই কাকেদের চিকিৎসা করে, কারণ কাকেদের কোনো অসুখ হয় না। দুর্গাপদ এগিয়ে এসে অনিমেষের বিছানায় বসলো। তোমার কি এখন অস্বস্তি হচ্ছে অনিমেষ? অনিমেষ বলল, আমি উঠে দাঁড়ালে বুঝতে পারবো। দুর্গাপদ বলল, তাহলে ওঠার দরকার নেই। স্বাভাবিক বুদ্ধিতে বলে, যদি কারো হাড় ভাঙে তবে সেটা না ঠিক করা পর্যন্ত যন্ত্রণা অসহ্য হয়। আমার মনে হয় তোমার পায়ের কোনো লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমার দাদা একবার হয়েছিল, দাদা বলেছিলেন লিগামেন্ট ছিঁড়লে যে কোনো মালিশ না করা, ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখাই যথেষ্ট। ত্রিদেব বলল, কিন্তু ব্যান্ডেজটা করবো কোথায়? দুর্গাপদ এবার অনিমেষের পা নিয়ে পড়ল। মিনিট কয়েকের মধ্যে সে থাইয়ের নিচে একটা হাঁটু সামান্য উপরে জায়গা আবিষ্কার করে ফেললো। হাত দিলে অনিমেষ চিৎকার করে উঠছে। জায়গাটা কোনো বড় শিরা নেই। চিৎকারের সময় অনিমেষের মুখ নীল হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করলো সবাই। ত্রিদেব চাপা গলায় বলল, সাদে কি ঘোড়া ডাক্তার বলেছি? খালি বাকতল্লা। গোবিন্দ বলল, গরম সেক দিলে হয় না? দুর্গাপদ বলল, সেক দিলে খারাপ হবে না তো? গোবিন্দ বলল, বাড়িতে তো সবাইকে সেক দিতেই দেখেছি। দ্রুত ব্যবস্থা হয়ে গেল। কিচেন থেকে ছোট্ট একটা কয়লার উনুন নিয়ে আসা হলো। দুর্গাপদ যখন সেক দিচ্ছে তখন বেশ আরাম হচ্ছিল অনিমেষের। অনেকক্ষণ পর সুস্থি আসায় ওর চোখ দুটো বুজে এলো এক সময়। দুর্গাপদ জিজ্ঞেস করলো, অনিমেষ, তুমি খাবে না? এখন ঘুম ছাড়া আর কিছু করতে ইচ্ছে করছে না অনিমেষের। সে চোখ বুজে মাথা নাড়লো, না, খাবে না। দুর্গাপদ কোনো পিড়াপিড়ি করলো না। তখন নিশ্চয়ই মধ্যরাত। অনিমেষের ঘুম ভেঙে গেল। হুঁশ ফিরতে ওর মনে হলো
পেটে সূচো ডন মারছে। ধীরে ধীরে উঠে বসতে অদ্ভুত দৃশ্য দেখতে পেল। ত্রিদেবের বিছানায় বসে গোবিন্দ আর দুর্গাপদ তাস খেলছে। পাশের মাটিতে রাখা কয়লার উনুনটা নিভে গেছে কখন। ত্রিদেব তাতেই ভাঁজ করে কাপড়টা গরম করার চেষ্টা করছে, তার পায়ে সেক দিয়ে চলছে। অনিমেষ এমন হতভম্ব হয়ে গেল যে মুখ থেকে আর কথা সরল না। এই ছেলেগুলো তাকে সেবা করার জন্য রাতটা জেগে আছে, অথচ গতকাল ওদেরই অন্যরকম চেহারা দেখল। মাতাল তিনটা যুবক অশ্লীলতার চূড়ান্ত কি করছিল। ওকে জাগতে দেখে ত্রিদেব সাগ্রহ করে বলল, আরাম পাচ্ছ? অনিমেষ থায়ের তলায় হাত দিয়ে আবিষ্কার করলো সেই পিঞ্ছোয়া যন্ত্রণাটা একদম নেই, শুধু জায়গাটা অসাড় হয়ে আছে। লজ্জিত গলায় অনিমেষ বলল, আমি ঠিক আছি, তোমাদের আর রাত জাগতে হবে না, এবার শুয়ে পড়ো। খেলা থামিয়ে গোবিন্দ বলল, আরে রাত আর কোথায়, মাত্র তো কয়েক ঘন্টা পরেই ফুরুত করে আকাশ ফর্সা হয়ে যাবে, আর তুমি ফিরতো। দুটো হাতে বিছানায় ভর দিয়ে অনিমেষ বলল, একবার উঠে দাঁড়ালে বুঝতে পারবো। সঙ্গে সঙ্গে হা হা করে উঠল ত্রিদেব, না না, আজ রাতে উঠতে হবে না। দুর্গাপদ জিজ্ঞেস করলো, কেন? উঠে দেখো গড়বড় আছে কি না, কাল সকালে দেখবে। উঠলে যদি ব্যথা লাগে তাহলে তো মন খারাপ হয়ে যাবে আমার। যতক্ষণ অনিমেষের ব্যথা না হচ্ছে ততক্ষণ মনে হবে ও সুস্থ আছে। ত্রিদেব হাসল। দুর্গাপদ চাপা গলায় বলে উঠল, কবিরা মায়ের 1 নম্বর স্কেপিস্ট। খিদে পাচ্ছে খুব, কিন্তু ঘরে কিছু নেই যা খাওয়া যায়। ত্রিদেবের স্টকে অবশ্য বিস্কুট থাকে, ক্রিম দেওয়া বিস্কুট। হোস্টেলের ঠাকুরকে বলতে গেলে মারতে আসবে। অনিমেষ ত্রিদেবকে বলল, কয়েকটা বিস্কুট দাও তো, খাবো। বিস্কুট? অবাক চোখে তাকালো ত্রিদেব, এত রাতে বিস্কুট কেন? ওহো, তুমি তো রাতে কিছু খাওনি, যা শালা। এক লাফে উঠে ত্রিদেব তার সেল থেকে চৌকো 3টা বের করে ঢাকনা খুলল। তারপর হতাশভাবে মাথা নেড়ে বলল, ইস, বিকেলে কিনবো ভেবেছিলাম, একদম ভুলে গেছি, মাফ করো গুরু, একদম ইয়াদ ছিল না, 2-3টে ভাঙা পড়ে আছে। খাবার কিছু না পেয়ে অনিমেষ ভাবলো চোখ বন্ধ করে শুয়ে পড়লে নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে। ঘুমালে খিদে লাগবে না, কিন্তু খিদে যখন প্রবল হয় তখন ঘুম আসতে চায় না। সে 1 গ্লাস জল চাইল, জল খেয়ে পেট ভরানো যাক। দুর্গাপদ বলল, খালি পেটে জল খাবে? তার চেয়ে কিছু মাল দিয়ে জল খাও, ওতে প্রোটিন আছে, পেটও ভরবে, নার্ভ থেকে যন্ত্রণা দূর হবে। ত্রিদেব সম্মতির ঘাড় নেড়ে লুকানো জায়গা থেকে বোতলটা বের করে দ্রুত একটা গ্লাসে ঢেলে জল মিশিয়ে দিল। আহ, দারুণ ফ্লেভার, খেয়ে নাও অমৃত। অনিমেষ অবিশ্বাসের গলায় বলল, যা, কামকা মদ খেতে যাব কেন? ত্রিদেব বলল, মদ কথাটা খারাপ, টেক ইট অ্যাজ মেডিসিন, আজ হেলথ টনিক, শরীর সুস্থ করার জন্য খাও, নাও হা করো, সেবা করতে দাও। প্রায় বছর 5 অনিমেষ কলকাতার শহর দেখেছে, যদিও যাতায়াতের চৌহদ্দিটা খুব সীমিত, তবুও একটা ধারণার মনে বদ্ধমূল হয়ে গেছে এখানকার মানুষ অত্যন্ত আত্মকেন্দ্রিক। ব্যক্তিগত প্রয়োজনের বাইরে তার কিছুতেই আগ্রহ নেই, আর আগ্রহ বলে সে মনে হয় সেটার জন্য যদি মূল্য দিতে হয় সে ব্যাপারে নিজেদের জড়াবেই। খুব সামান্য কারণে পথে ঘাটে ভিড় জমে যায়, কেউ কোনো জনতা বোঝার আগেই তারা জড়িয়ে যাবে, আবার সরে পড়তে শুরু করবে। নির্জন দুপুরে ত্রিদেবের আনা একটা পত্রিকা পড়ছিল অনিমেষ। কলকাতা শহরের বয়স বড়জোর 150 বছর। তার আগে ইতস্তত কিছু জায়গায় মানুষ বসতি ছিল। কলকাতার অরিজিনাল বাসিন্দা বলে কেউই নিজেদের দাবি করতে পারে না। 24 পরগনা, হাওড়, হুগলি, বর্ধমানের কিছু বর্ধিঞ্চু পরিবার তাদের অর্থকল্লিন্য চাষের দৌলতে পরিচিত ছিল। তারা ইংরেজের সঙ্গে কর্মসূত্রে মিলিত হওয়ার পর কলকাতায় এসে বসতি স্থাপন করে। প্রথম মহাযুদ্ধের পর কলকাতার চেহারা খুলল। তখন শ্যামবাজার থেকে বউবাজার অঞ্চলের বাসিন্দারাই ছিল শহরের মাতব্বর। ব্রাহ্মণদের তখনও কলকাতায় আগমন হয়নি ব্যাপক হারে। আসলে বাংলাদেশের বিভিন্ন গ্রামে যেসব তর্কালঙ্কার কিংবা ন্যায়রত্নরা ধর্মের দোহাই দিয়ে পেরে আধিপত্য করতেন, তাদের বংশধররা পড়েছিলেন বিপাকে। তাদের অহংকার সন্তানের ইংরেজি শিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আর অব্রাহ্মণরা জীবিকার প্রয়োজনে দ্রুত এই শিক্ষা গ্রহণ করে। আর রাজপুরুষের অনুগ্রহ না থাকলে কোনো ধর্মই আধিপত্য পায় না। ফলে যেসব তর্কালঙ্কারের সন্তানেদিরা ইংরেজি শিক্ষার দিকে ঝুঁকলেন, তখন অন্যান্যদের অনেক এগিয়ে গেছে। বাঙালির চরিত্রে চাকরির জন্য যে প্রবণতা জন্ম নিল তা রক্তে মিশে গেল। ধর্মের দোহাই দিয়ে যখন আর বাঁচা যায় না, তখন বাংলাদেশের দূর দূরান্ত থেকে কলকাতা অভিযান। ঈশ্বরচন্দ্রকে তার বাবার হাত ধরে হেঁটে আসতে হয়েছিল কলকাতায় শুধু পয়সার অভাবে। কলকাতা হলো সরগরম। শ্যামবাজার থেকে বউবাজারকে বলা হয় ঘুটি এলাকা। পূর্ববঙ্গের মানুষ
তখনও কলকাতায় বিদেশি ও কালীঘাট বেহালায় কিছু মানুষ অনেক আগে থেকেই রয়ে গেলেও তারা ঠিক এদের সঙ্গে পাল্লা দিতে পারলেন না। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে কলকাতার চেহারা রাতারাতি পাল্টে গেল। হু হু করে পূর্ববঙ্গ থেকে মানুষ আসছে। কলকাতা বেলুনের মতো ফুলে জায়গা করে নিচ্ছে। এই নেওয়া এখনও শেষ হয়নি। উত্তর কলকাতায় মানুষ যাদের আভিজাত্যর গর্ব করে আকাশ ছোঁয়া, তাদের কালসি গড়িয়ে গড়িয়ে তলানিতে ঠেকল। নতুন সম্প্রদায় জন্ম নিল দক্ষিণ কলকাতায়। পূর্ববঙ্গের ধনবান শিক্ষিত মানুষের কোনো যোগাযোগ থাকলো না। স্বাধীনতার পর কলকাতা অন্যরকম চেহারা নিয়ে নিল। বেলঘরিয়া থেকে কলকাতা শুরুতে যে থমকে দাঁড়াচ্ছে গড়িয়ায় গিয়ে, কিন্তু এই কলকাতার চেহারাটা কতগুলো খণ্ডে ভাগ হয়ে গেল আপাত দৃষ্টিতে বোঝা যাবে না। বেলঘরিয়া দমদম এলাকার সঙ্গে টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়ার মানুষদের চরিত্রগত মিল বেশি, কারণ এইসব এলাকায় মানুষ পূর্ববঙ্গ থেকে প্রায় নিঃস্ব হয়ে এসে কলোনি স্থাপন করেছিল। দেশ থেকে নিষ্ঠুর অভিজ্ঞতা এদের জীবনযাত্রার ধরনের পশ্চিমবঙ্গবাসীদের থেকে অনেক ধারালো করে দিয়েছে। অত্যন্ত পরিশ্রমী এবং জেদি হওয়ায় ক্রমশ এরা কলকাতার উপর নিজেদের অধিকার কায়েম করেছে। কিন্তু স্বাধীনতার পরের কলকাতা কোনো ভাবপ্রবণতার সঙ্গে জড়িত থাকলো না। উত্তরে চিৎপুরের গোড়া থেকে কাশীপুরের বিস্তল অঞ্চল অবাঙালি এলাকা হিসাবে চিহ্নিত হয়ে গেল। বড়বাজারের সঙ্গে উত্তর ভারতের কোনো শহরের তেমন কোনো পার্থক্য নেই। বস্তুত কলকাতার বাঙালিরা বঙ্গবাজার কোনো কোনো এলাকাকে বিদেশ বলে মনে করে। মারোয়ারি সম্প্রদায়ের ওখানে একচ্ছত্র আধিপত্য। পূর্বে রাজাবাজার এলাকায় কয়েক হাজার অবাঙালি মুসলমানের বসবাস, ট্যাংরা চীনে পাড়া হিসাবে চিহ্নিত। ধর্মতলা এলাকায় বাঙালি পরিবার গোনাগুনতি। পাশেই পার্ক সার্কাস পর্যন্ত বিস্তৃত এলাকায় ইংরেজ শাসনের আর এক ফসল অ্যাংলো ইন্ডিয়ানদের নিজস্ব এলাকা। খিদিরপুর, মমিনপুর এলাকায় অবাঙালি মুসলমানদের জন্য নির্দিষ্ট হতে চলেছে। অর্থাৎ মূল কলকাতার যে এলাকা, সেখানে বাঙালিরা খুবই সংখ্যালঘু। প্রবন্ধের শেষে লেখক তার বক্তব্য শেষ করেন এই বলে যে, এই কসমোপলিটন শহরের বিক্ষিপ্তভাবে কোনো ঘটনায় ফুঁসে উঠতে পারে, কিন্তু কখনো একই ভাবপ্রবণতায় আলোড়িত হতে পারে না। এখন ঘরে কেউ নেই। ত্রিদীপ চলে গিয়েছে। কাল রাত থেকে জব্বর ঘুমিয়েছে অনিমেষ। ঘুম ভাঙল তখন প্রায় 11টা। ওর যাতে অসুবিধা না হয় তাই ত্রিদীপ ঘরে জানালাগুলো বন্ধ করে দিল। মাথার পাশে কিছু পত্রিকা আর একটা চিরকুট লিখে চলে গিয়েছে। ঠাকুরদাকে বলে গেলাম খাবার ঘরে দিয়ে যাবে, আজ হাঁটার চেষ্টা করো না। হাঁটার কথা পড়তেই চমকে চিন্তা এলো। তার পা গতকাল দারুণ জখম হয়েছিল। হাঁটতে গেলে যন্ত্রণায় অস্থির হচ্ছিল সে। সারা রাত শুয়ে থাকা এই কথাটা যেন ভুলেই গিয়েছিল। হাত দিয়ে শুয়েই পা টিপে দেখল অনিমেষ। না, কোথাও লাগছে না, কিন্তু মাটিতে পা পেতে দাঁড়ালেই ওটা মালুম হবে। যেন ব্যাপারটা ভোলার জন্য সে বিছানা ছেড়ে উঠছে না। 2-3টে পত্রিকা উল্টে পাল্টে সময় কাটাচ্ছিল, কিন্তু কতক্ষণ এভাবে পারা যায়? হাত মুখ ধোয়ার দরকার, তাছাড়া বাথরুমে যাওয়ার বিশেষ প্রয়োজন। অনিমেষ আশা করছিল কিন্তু ঠাকুর খাবার নিয়ে আসবে, ঠাকুর এলে তার কাঁধে ভর দিয়ে বাথরুমে যাবে, কিন্তু ঠাকুরের জন্য আর অপেক্ষা করা যাচ্ছে না। অনিমেষ ঘরে একবার নজর বুলিয়ে নিল। না, একটা লাঠি জাতীয় কিছু থাকলে ভর দিয়ে হাঁটা যায়। কপালে যা আছে হবে, এরকম ভেবে অনিমেষ প্রথমে ভাবলো, মাটিতে পা রাখলো। তারপর সন্তর্পণে অন্য পা নামিয়ে ভালো করে শরীরে ভার রেখে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। না, এখনও কোনো যন্ত্রণা ঝাঁপিয়ে পড়ছে না, কিন্তু যে কোনো মুহূর্তে সেটা দাঁত বসাবে। অনিমেষ কাটা হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এতক্ষণ যেটা সামান্য ছিল, সোজা হয়ে দাঁড়াতেই সেটা প্রবল হলো। বাথরুমে যাওয়া অবশ্য প্রয়োজন। বিপদটাকে ইচ্ছা করে ডেকে না এনে আর একটু শুয়ে থেকে ঠাকুরের অপেক্ষা যদি করা যেত। দ্বিধায় ভয়ে ভয়ে যখন পা বাড়িয়ে সামনে একটু বাড়াতেই শরীরে ভার রাখতে লাগলো। না, ব্যথা লাগছে না। ধীরে ধীরে সমস্ত ভার ছেড়ে দিতেই থায়ের কাজটায় সামান্য চিনচিন করতে লাগলো মাত্র। অনিমেষ এত অবাক হয়ে গিয়েছিল যে ওই মুহূর্তে সে সব প্রাকৃতিক প্রয়োজনের কথা ভুলে গিয়ে নিজের পা দুটো লক্ষ্য করতে লাগলো। কি আশ্চর্য, কালকের যন্ত্রণাটা এখন বেমালুম হয়ে গেল। অনিমেষ দুরু দুরু বুকে পায়ের উপর আবার চাপ রাখলো। হয়তো দাঁড়িয়ে আছে বলে কিছু বোঝা যাচ্ছে না, হাঁটতে গেলেই টের পাওয়া যাবে। ঠিক এই সময় ঠাকুর হুড়হুড়িয়ে দরজা খুলে ঢুকলো। এক হাতে খাবারের থালা, অন্য হাতে জলের গ্লাস। অনিমেষকে দাঁড়াতেই দেখে সে অবাক হয়ে গেল। ত্রিদেববাবু কইল, আপনি হাঁটিতে পারবেন না, ঠ্যাং ভাঙ্গি গেছে। ত্রিদেব কিছু বুঝিয়েছে অনুমান করে অনিমেষ বলল, সবটা ভাঙিনি, তুমি খাবারটা টেবিলে রেখে আমাকে একটু ধরবে?
ঠাকুরের হাঁটা চলা সবসময় দ্রুত। মুহূর্তে এসে অনিমেষের কাঁধ ধরল। অনিমেষ হাঁসফাঁস করে উঠল, আরে এভাবে নয়, তুমি চুপচাপ দাঁড়াও, আমি তোমাকে ধরে হাঁটব। কিন্তু সেটা ঠাকুরের পছন্দ নয়। সে জিজ্ঞেস করলো, হাঁটবার কী কারণ? অনিমেষ বলল, বাথরুমে যাব। ঠাকুর হাসল, আপনার খাটিয়ায় নিচে একটা পাত্র রেখে গেছি জমাদার, ওইটার মধ্যেই করে ফেলেন। খবরটা জানতো না অনিমেষ, কিন্তু ব্যবস্থাটা মনোপুত হলো না তার। সে একটু জোরেই আদেশ করলো, বলছি তাই শোনো, তুমি বাথরুমের দিকে হাঁটো। ঠাকুরের শরীরে ভর রেখে কয়েক পা হাঁটতে অনিমেষ আবিষ্কার করলো কালকে সেই মারাত্মক ব্যথাটা মোটেই নেই। থায়ের কাছে শিরায় সামান্য চিনচিন করা ছাড়া আর কোনো অসুবিধা হচ্ছে না। এটা কেমন করে সম্ভব মাথায় ঢুকছে না, কিন্তু অদ্ভুত একটা স্বস্তিতে মনে এখন শান্ত হয়ে যাচ্ছে। আনন্দ যখন খুব প্রবল হয় তখন বিস্ফোরণে নয়, চুপচাপ সেটার অনুভবই বোধ হয় পূর্ণতা পায়। অনিমেষ ঠাকুরকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে বারান্দায় বেরিয়ে এলো। চারপাশে এখন কড়া রোদ ছড়ানো। দু চোখ বন্ধ করে আলো সইয়ে নিল সে। ভর দুপুরে স্নান করে ভাত খেয়ে বেশ আরাম হলো। সিগারেট পেলে বেশ হতো। অনিমেষ খোলা জানালার পাশে চেয়ার পেতে মোচ করে বসেছিল। কাল যে দারুণ ভয় পেয়েছিল সেটা মিথ্যে হওয়ায় এখন খুব হালকা লাগছে। ট্রামে উঠতে গিয়ে এমন বেকায়দা লাগেনি যে পায়ের জোড়া ফের ভাঙতে পারে, কিন্তু ব্যথাটা হওয়া মাত্রই বদ্ধমূল হয়েছিল। এমনকি হোস্টেলের ডাক্তার পর্যন্ত স্পেশালিস্ট দেখাতে বলল। এজন্যই বোধ হয় সবাই ওকে ঘোড়ার ডাক্তার বলে। অনিমেষ সিদ্ধান্ত হলো ওটা নিশ্চয় মাসল পেইন। শিরায় টান ধরেছিল আচমকা। মানুষ কত সহজেই ভয় পেয়ে যায়। আজ ক্লাস কামাই হলো। এত বেলা অবধি ঘুমিয়ে এখন আর আলস্য এসে গেছে। কালকের কথাগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলো অনিমেষ। বিমান ধরেই নিয়েছে সে ছাত্র ফেডারেশন করবে। কথা ঠিক, ছাত্র ফেডারেশনকে সমর্থন করে এই কারণে কংগ্রেসকে সমর্থন করার কোনো যুক্তি তার কাছে নেই। কিন্তু তাই বলে যেভাবে বিমান তাকে সবার কাছে উপস্থিত করলো সেটা কোনোভাবেই শোভন নয়। নাকি তাকে সামনে খাড়া করে বিমানরা যুদ্ধে এগিয়ে যাচ্ছে। সুভাষদার সঙ্গে কাল যদি অমন করে দেখা না হয়ে যেত তাহলে এসব ঘটনাই ঘটতো না। হোস্টেলে এসে কিন্তু সুভাষদা আসেননি, হয়তো বৃষ্টির জন্য সম্ভব হয়নি। বিমানদের চেয়ে সুভাষদাকে তার গভীর ও কাছের মানুষ বলে মনে হচ্ছে। অথচ ওরা দুজনেই একদলের সক্রিয় কর্মী। ছাত্র ইউনিয়নের কথা ভাবতেই শচীনের কথা মনে পড়ল। কংগ্রেসের সমর্থনে এবং কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে শচীন যাই বলুক, নিশ্চয়ই তার পাল্টা বক্তব্য রাখা যেতে পারে, কিন্তু শচীনের কথাগুলো আরও ভালো করে শোনা দরকার। শচীনের কথা মনে হতেই চট করে নীলার মুখ ভেসে এলো। নীলা একা পায়চারি করতে ওদেরকে ফেলে বেরিয়ে গেল। কথাটা ভাবতে অনিমেষ সোজা হয়ে বসলো। আজ নীলা তাকে বাস স্টপে অপেক্ষা করতে বলেছিল। কথাটা স্মরণেই ছিল না তার। এখনও সেখানে যাওয়ার যথেষ্ট সময় আছে, কিন্তু অনিমেষ আবিষ্কার করলো বেরোতে একদম ইচ্ছে করছে না। আলসেমি এমন পেয়ে বসেছে, ইচ্ছা করছে আবার শুয়ে পড়ে। নীলা নিশ্চয়ই বাস স্টপে অনেকক্ষণ অপেক্ষা করবে এবং অনিমেষ না গেলে বিরক্ত হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আসবে বলে না এলে মেজাজ ঠিক থাকে না। আজ পর্যন্ত কোনো মেয়ে কোথাও ওর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকেনি, এবং যে মেয়ে সোজাসুজি কথা বলে সে দাঁড়িয়ে থাকবে ভাবলে এক ধরনের বুক ভরা আনন্দ হয়। তবুও অনিমেষ দমনা করতে লাগলো। কথা ঠিক, তার পায়ের দোহাই দিয়ে সে নীলার রাগ কমাতে পারবে। ঘরের মধ্যে চলাফেরা করতে লাগছে না বটে, কিন্তু রাস্তায় বেরোলে, ট্রাম বাস চড়তে গেলে যদি আবার কালকের মতো যন্ত্রণা শুরু হয়ে যায়, সবাই বলবে তার আজকের দিনটা অন্তত রেস্ট নেওয়া উচিত ছিল। সে তাই করছে। অনিমেষ এত সব যুক্তি খাড়া করেও ঠিক স্বস্তি পাচ্ছিল না। আরও কিছুক্ষণ বসে শুয়ে পড়বে। অনিমেষ তখন উঠে দাঁড়িয়েছে। দরজার শব্দ হলো। আস্তে আস্তে জায়গাটুকু পেরিয়ে দরজা খুলতেই দারোয়ানকে দেখতে পেল সে। তার শরীরের দিকে দ্রুত একবার নজর বুলিয়ে দারোয়ান জিজ্ঞেস করলো, শরীর ঠিক আছে বাবু? তার শরীর খারাপ হয়েছিল বলে সবাই খবর নিতে এসেছে। আনন্দে অনিমেষের ভালোই লাগলো। এখনও ঠিক, তবে কালকে থেকে ভালো। আপনি গেটে যেতে পারবেন? কেন? একজন মেয়ে ছেলে আপনার খবর নিতে এসেছে। মেয়ে ছেলে? অনিমেষ হকচকিয়ে গেল। মেয়ে ছেলে মানে নিশ্চয়ই নীলা, কিন্তু ও খবর কি পেল কী করে? 3টা বাজতে তো এখনও কিছু দেরি আছে। ওর পরিচিত এই হোস্টেলের কোনো ছেলে নীলাকে চেনে না। তার মুখে খবর পেয়ে দেখতে আসবে, নাকি মেয়েদের সেন্সিটিভনেস এত বেশি যে মনে মনে জেনে যায়? মেয়েরা যাদের ভালোবাসে তাদের সম্পর্কে তারা নাকি এরকমই অনুভব করতে পারে, কিন্তু নীলার সঙ্গে তো সেরকম সম্পর্ক নয়। অনিমেষ দারোয়ানকে বলল, তুমি আমার সঙ্গে চলো, সিঁড়ি ভেঙে নামতে সাহায্য লাগতে পারে। ধীরে ধীরে নিচে নেমে এলো অনিমেষ।
দারোয়ানের সাহায্য লাগলো না, কিন্তু নিচে নামার পর থাই টনটন করতে লাগলো। অনিমেষ আশঙ্কা করছে এই বুঝে আবার যন্ত্রণাটা শুরু হয়। সিঁড়ির মুখে একটু সময় নিল সে। ওপর থেকে নিচে নামার সময় নিচ থেকে ওপরে ওঠার কষ্ট বেশি হবে। এই হোস্টেলে খুব কড়া নিয়ম, কোনো মেয়েকে কারো ঘরে নিয়ে দেখা করতে দেওয়া যাবে না, এমনকি তিনি যদি আবাসিকের মা হন তবুও। নিয়মটা হয়তো ভালো, কিন্তু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত। এই মুহূর্তে অনিমেষ অনুভব করলো পরক্ষণেই থম্বটোর বন্ধুর কথা মনে পড়া হেসে ফেলল সে। এরপর আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। আধ ভেজানো দরজার গেটের কাছে কেউ নেই। মেঘের ছায়ামাখা রোদ সেখানে নেতিয়ে আছে। এই ভর দুপুরে কলকাতা ভীষণ নির্জন হয়ে যায়, কেমন যেন ভার হয়ে থাকে চারধার। অনিমেষ দারোয়ানের দিকে জিজ্ঞাসুতোকে তাকাতেই গেস্ট রুমটা দেখিয়ে দিল। কয়েক পা এগিয়ে ডাক দিয়ে ঘুরতে গেস্ট রুমের দরজা খোলা। অনিমেষ দেখতে পেল ক্ষীণতম কল্পনাতেও আশা করেনি। হতভম্ব হয়ে যাওয়া ভাবটা লুকাতে পারল না অনিমেষ। তারপর সন্তর্পণে পা ফেলে গেস্ট রুমের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি? উঠে দাঁড়ালেন মহিলা। দেখতে এলাম। পা কেমন আছে? অনিমেষে সব গোলমাল হয়ে গেল। শিলা সেনের দিকে এক দৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে থাকলো। গতকাল সন্ধ্যায় ট্যাক্সিতে সামান্য আলাপ, আর সেইটুকুনিতেই তিনি ছুটে এসেছেন না শরীরের খবর নিতে। কলকাতার মানুষ মাত্রই যে স্বার্থপর নয়, এটা বোধহয় তার একটা নজির। ওর মতো সুন্দর মহিলা, যিনি নিজের সৌন্দর্য সম্পর্কে অত্যন্ত অকেবহাল, এতটা করবেন ভাবা যায় না। স্লিভলেস জামার বাইরে মাখনের মতো দুটো স্বপ্নের ডানার দিকে তাকালো অনিমেষ। ভেতরে ভেতরে যখন আলোড়ন ওঠে তখন মুখে কথাগুলো মিলিয়ে যায়। চেষ্টা করলেও সে সময় শব্দ আসে না। আবেগটা কমতে লাগলো তার। মহিলা একটু বিস্মিত হলেন। আমি কি এসে অন্যায় করলাম কিছু? দ্রুত ঘাড় নাড়ল অনিমেষ। না না, এ কথা ভাবছেন কেন? আপনি বসুন। গেস্ট রুমটা মোটেই সাজানো নয়, কিছু চেয়ার টেবিল এদিক সেদিক ছড়ানো। অনিমেষ চৌকো টেবিলের গা ঘেঁষে থাকা চেয়ারটা দিয়ে নিজে আরেকটা বসল। বলল, আপনি সত্যি আমাকে অবাক করে দিয়েছেন। শিলা সেনের দুই বুড়োর মাঝখানে চট করে কয়েকটা আঁচড় কাটলো। কেন? আমি এলাম তাই? আশ্চর্য, কালকে যা কেমন অসুস্থ রেখে গেলাম তা খোঁজ নেব না? অনিমেষ আপ্লুত গলায় বলল, সচরাচর তো এরকম দেখা যায় না। শিলা সেন তার টান টান খোলা চুলের রাস্তাতে সামান্য ঢেউ তুলে বলল, আমি অন্যরকম। তা আমার প্রশ্নটার উত্তর পেলাম না কিন্তু। এখন ভালো আছি, এই তো ওপর থেকে নিচে এলাম। অনিমেষ জানালো, নিজের শারীরিক দুর্বলতা নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করতে সংকোচ হচ্ছিল ওর। কিন্তু কালকে কি হয়েছিল? একা হাঁটতে পারা যাচ্ছিল না দেখলাম। শিলা সেনের মুখে আন্তরিকতার ছাপ। শিরায় টান পড়েছিল। প্রথমে বুঝতে পারিনি। তেমন কিছু নয়। সামান্যও নয়, নইলে আজ কলেজে যাওয়া হতো। শিলা সেন দ্রুত ভঙ্গিতে সন্দেহটা জানিয়ে দিলেন। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। কালকে বাড়িতে ফেরার পর বারবার মনে হচ্ছিল বিদেশ হয়ে থাকা হয় জেনেও আমি কিছু করলাম না। কারো কষ্ট হলে এত খারাপ লাগে, মনটা কেমন যেন হয়ে যায়। এই ভর দুপুরে অনিমেষ মহিলাকে ভালো করে দেখল। কলকাতা শহরে মধ্যবিত্ত কোনো বাঙালি মহিলার একজন নিগ্র যুবকের সঙ্গে এমন যোগাযোগের সম্ভাবনা নেই, যার ফলে ছেলেটা আসক্ত হতে পারে। এক্ষেত্রে তাই হয়েছে। শিলা সেন কি তাহলে মধ্যবিত্ত নয়? উনি যে বাড়িতে বাস করে সেটাকে আধুনিক বলা যায় না। উনি এখন যে ভাষায় কথা বলছে তা কোনো সোসাইটির মেয়ে বলে অনিমেষে জানা নেই। তবুও থম্বটের বন্ধু এই বাড়িতে যাওয়ার প্রস্তাব করার সাহস রাখে। তাহলে ইনি কে? গতকাল মুহূর্তের জন্য হলেও অনিমেষের মনে হয়েছিল শিলা সেনের পুরুষ ধরা জীবিকা। গতকাল ট্যাক্সিতে একে খুব রহস্যময়ী ও মোহিনী বলে মনে হয়েছিল। আজ এই দুপুরে সামনাসামনি বসে অবশ্য কোনো রহস্য দেখতে পাচ্ছে না, কিন্তু মহিলা দুহাত টান টান করে সৌন্দর্য লাগাম ধরে রেখেছেন। বয়স নিশ্চয়ই বছর দশকের বড় হবেন। কিছু লাবণ্য হলো এখন একটা জিনিস যে নিচু হয়ে 10 বছর নেমে আসতে পারে। অনিমেষ বলল, আপনি এসেছেন জানলে থম্বটোর বন্ধু অবাক হয়ে যাবে। শিলা সেন বলল, থম্বটোর বন্ধু? ও, মুসাম্বার কথা বলা হচ্ছে? সে আছে নাকি হোস্টেলে? অনিমেষ বলল, আমি ঠিক জানি না, সকাল থেকে দেখা হয়নি। খোঁজ করব? শিলা সেন হেসে উঠে দ্রুত পায়ে বললেন, না না, তার রিজন বুঝতে চায় না। বলি বলি করে অনিমেষ বলে ফেলল, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করেন না। আবার দ্রুত ভঙ্গিতে বলল, মনে করা হলে নিশ্চয়ই করব। তাহলে থাক। বেশ, বলো, কথাটা কি? অনিমেষ প্রশ্ন সাজাতে সময় নিচ্ছিল। সেই ফাঁকে শিলা সেন হেসে উঠলেন। নিশ্চয়ই বলা হবে কি করে ওর সঙ্গে আলাপ হলো। আমি কি করি এসব? তো ঠিক আছে, আমিই জবাব দিয়ে দিচ্ছি।
প্রশ্ন করতে হবে না। আমি একটা ট্রাভেল এজেন্সিতে আছি, যাদের সঙ্গে ওইসব আফ্রিকান কান্ট্রিগুলোর ভালো রিলেশন আছে। দেশ থেকে যেসব ছেলে এসে পড়তে আসে তাদের ব্যবস্থা করি। আর এসব করতে গেলে সূচিবাই হলে হয় না। কিছু বোঝা গেল? বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।